Assalamu alaikum. This is Fahmida Israt Jahan, Assistant Professor, Department of Finance and Banking, Dhaka Commerce College. Today, I'm here to take a class of SME and microfinance for the student of finance fourth year, and I'm requesting all of you to cooperate with me. মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করছি আপনারা সকলে যথাসময়ে স্ক্রিনের সামনে উপস্থিত হয়েছেন আমাদের আজকের ক্লাসটি করার জন্য। আজকের ক্লাসটি শুরু করার পূর্বে যথাযথ নিয়ম অনুযায়ী বিগত ক্লাসে আমি কি পড়েছিলাম সেটা প্রথমে আমি আপনাদেরকে মনে করিয়ে দেব, যেটা আমি অ্যাজ ইউজুয়াল করি। এরপরে আজকের ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। তো আপনাদের মনে আছে কি না, আমরা চ্যাপ্টার 7 শুরু করেছিলাম, সেখানে কোয়েশ্চেন ছিল অনেক কম, অর্থাৎ কোয়েশ্চেন কন্টেন্ট ছিল খুবই কম, এবং আমি আরও বলেছিলাম যে এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো একটু ব্রড কোয়েশ্চেন ক্যাটাগরি, অর্থাৎ লেন্দি হবে। সেই ধারাবাহিকতায় 1 নাম্বার প্রশ্নের উত্তরটি শেষ করার পর আমরা 2 নাম্বার প্রশ্ন শুরু করেছিলাম। সেটা বলতে আসলে 2 নাম্বার প্রশ্ন উত্তরের কথা বলছি। আমাদের 2 নাম্বারের প্রশ্নের মূল বিষয়টা ছিল হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যে আইন, সেই আইনটাতে কি কি বলা হয়েছে, সরকারি যে বিধিমালা এবং কাঠামোগুলো আছে সেগুলো কি কি, অর্থাৎ সরকারের কি কি নিয়ম নীতি আছে যেগুলোকে একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের মেনে চলতে হবে। তো সেই সংক্রান্ত আলোচনা নিয়ে 2 নাম্বার প্রশ্নের উত্তরটা আলোচনা করতে করতে আমরা 2টো ক্লাস কমপ্লিট করে ফেলেছিলাম, এবং আমি বলেছিলাম যে এই কোশ্চেন অ্যান্সারটা একটু লেন্দি, আমরা বেশ সময় নিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করব। তো 2 নাম্বার প্রশ্নের বাকি উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব, যতটুকু শেষ করতে পারি। যদিও আজকের ক্লাসেও 2 নাম্বার প্রশ্ন উত্তর শেষ হবে না, হয়তোবা আরও 1টি বা 2টি ক্লাস লাগতে পারে। তো শুরু করছি আমাদের 7ম চ্যাপ্টার। তো দেখেন সেখানে প্রশ্নটা কি ছিল আমি আপনাদেরকে শুরুতেই মনে করিয়ে দেব, কারণ 1 সপ্তাহ গ্যাপ যেহেতু হয়ে গেছে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। খেয়াল করেন, প্রশ্নটি হচ্ছে গভর্নমেন্ট পলিসি অ্যান্ড লিগ্যাল ফ্রেমওয়ার্ক রিগার্ডিং মাইক্রোফাইন্যান্স ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়নে সরকারি নীতিমালা এবং আইনগত অবকাঠামো সমূহ কি কি। তো দেখেন এখানে আমি ছোট্ট করে লিখে দিয়েছি বাকি অংশটুকু। ঠিক আছে, শুরু করলাম। আমরা গত ক্লাসে কোনখানে শেষ করেছিলাম আপনাদের মনে আছে কিনা, সেটা হচ্ছে আমানতকারী নিরাপত্তা তহবিল, এই পয়েন্টটুকু দিয়ে আমরা শেষ করেছিলাম। তো সেইটুকু আমি এই জন্য তুলে দিয়েছি যাতে করে আপনারা মনে করতে পারেন যে হ্যাঁ গত ক্লাসে আমরা কোন জায়গাটা শেষ করেছিলাম। তো আমি এর পরের পয়েন্ট থেকে আজকে শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের গঠনতন্ত্র পরিবর্তন। আবার বলছি, প্রতিষ্ঠানের গঠনতন্ত্র পরিবর্তন। এই পয়েন্টে যে আইন বা নিয়মের কথা বলা হয়েছে সেটা হলো কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের, অর্থাৎ ক্ষুদ্র ঋণদানকারী কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ব্যতি রেখে তার গঠনতন্ত্রের কোনো পরিবর্তন, সংশোধন, পরিবর্ধন বা তা বাতিল করা যাবে না। অর্থাৎ আপনার একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আছে, আপনি যদি এই প্রতিষ্ঠানের গঠনতন্ত্রে কোনো পরিবর্তন আনতে চান বা কোনো পরিবর্ধন আনতে চান কিংবা কোনো সংশোধন করতে চান কিংবা কোনো একটা নিয়ম আপনি সেখান থেকে বাতিল করতে চান, আপনি চাইলেই সেটা বাদ দিয়ে দিতে বা সেটাকে চেঞ্জ আনতে পারবেন না। এখানে চেঞ্জ বলতে পরিবর্তন, সংশোধন, পরিমার্জন বা বাতিলকে বোঝানো হয়েছে। আপনি কোনো চেঞ্জ নিজের থেকে আনতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনাকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির শরণাপন্ন হতে হবে, তারপরে আপনি এটা পরিবর্তনের স্টেপ নিতে পারবেন। এরপরে দেখেন প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ। কোনো একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করতে গেলে কি কি নিয়ম কানুন মেনে চলতে হয় দেখেন। কর্তৃপক্ষ সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও তার স্থানীয় অধিক্ষেত্র এলাকা সম্বলিত তালিকা প্রকাশ করবে। দেখেন লাইনটা আবার ভালো করে। কর্তৃপক্ষ, এখানে কর্তৃপক্ষ বলতে বোঝানো হয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে, প্রজ্ঞাপন মানে তো বুঝেন নোটিশ টাইপের আর কি, প্রজ্ঞাপন দিয়ে সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের নাম, ওই প্রতিষ্ঠানের ঠিকানা এবং তাদের স্থানীয় অধিক্ষেত্র, অর্থাৎ কোন এলাকায় তারা কাজ করছে সেই এলাকার সম্বলিত তালিকা প্রকাশ করতে পারবে। কিভাবে? সরকারি গেজেটের প্রজ্ঞাপনের মাধ্যমে। দেখেন সবকিছু কিন্তু সরকারি কাগজপত্র ফলো করে এগুতে হচ্ছে। পরের পয়েন্ট দেখেন, প্রতি অর্থ বৎসর সমাপ্তির পরবর্তী 2 মাসের মধ্যে, একটা ফাইন্যান্সিয়াল ইয়ার মূলত শুরু হয় হচ্ছে এই বছরের জুন থেকে পরবর্তী বছরে জুলাই,
তো বলেছে যে ওই জুলাইটা পার হয়ে গেলে তারপরে আরো 2 মাস, ধরেন অগস্ট, সেপ্টেম্বর, 2 মাসের মধ্যে কর্তৃপক্ষ এই আইনের অধীন সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের তালিকা বাংলাদেশ ব্যাংক ও সরকারের নিকট সরবরাহ করবে। অর্থাৎ পরবর্তী 2 মাসের মধ্যে আপনাকে এটা শেষ করে ফেলতে হবে হাইয়েস্ট। 3 নাম্বার, এই আইনের অধীনে সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সনদ স্থগিত বা বাতিল হওয়া সম্পর্কিত তথ্যাদি কর্তৃপক্ষ জাতীয় বা প্রয়োজনে দৈনিক পত্রিকায় প্রকাশ করবে। এটার মানে হচ্ছে কোনো একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেল, কিংবা সেটাকে বন্ধ করে দেয়া হলো, কিংবা স্থগিত করা হলো, এই বিষয়টা অবশ্যই সংবাদপত্রে এটা তুলে ধরতে হবে। প্রথমত বিষয়টা হচ্ছে জনগণকে জানানোর জন্য, যাতে করে তারা প্রতারিত না হয়। আর দ্বিতীয়ত হচ্ছে সরকারি নিয়ম হলো পেপার পত্রিকায় জানালে এটা ডকুমেন্ট থাকে যে অধিক জনগণ এটার সাক্ষী। আমার মনে হয় আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না। এখানে আরেকটা বিষয় বলে রাখি, কিছু কিছু বানান দেখবেন অদ্ভুত রকমের ভুল হয়ে আছে। আমি আবারও বলছি, এটা নেট থেকে ডাউনলোড করা। তো নেটে যেটা হয়, যখন নেটে এটা কি বলা যায়, নেটে যখন এটা দেয়া ছাড়া হয়, তখন সেখানে যেইভাবে বানান ছিল ঠিক সেভাবেই ছাড়া হয়েছে। আর আমি যখন সেখান থেকে ডাউনলোড করে নিয়েছি বা কপি করেছি, আমি কিন্তু সেইভাবেই সেটাকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি একটা অক্ষরেও চেঞ্জ জানি নাই। সো এখানে যদি কোনো বানান ভুল থাকে, অবশ্যই আমরা সেটা সংশোধন করে পরীক্ষার খাতায় লিখব। ঠিক আছে? এরপর দেখেন, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের হিসাব ও বাজেট। প্রত্যেক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত তার হিসাব সংরক্ষণ করবে। এখানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যে পদ্ধতি বলে দেবে, সেই পদ্ধতিতে আপনাকে হিসাব সংরক্ষণ করতে হবে এবং সেইভাবে আপনাকে ফাইন্যান্সিয়াল ইয়ারের বাজেট তৈরি করতে হবে। অর্থাৎ কোন খাতে হাইয়েস্ট কি পরিমাণ বরাদ্দ দেওয়া যেতে পারে, মিনিমাম কত টাকা বরাদ্দ দিতে হবে, সেই নিয়ম কানুন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কাছ থেকে জেনে তারপরে আপনাকে বাজেট পেশ করতে হবে বা তৈরি করতে হবে। 2 নম্বর পয়েন্টে দেখেন, প্রত্যেক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান প্রতি বছর শেষ হবার পূর্বে পরবর্তী বছরের জন্য নির্ধারিত পদ্ধতিতে তার বার্ষিক হিসাব বিবরণী বা বাজেট প্রণয়ন করবে। দেখেন না, আমাদের দেশে কিন্তু প্রতি বছর জুন মাস শেষ হওয়ার আগেই, অর্থাৎ জুনের ফার্স্ট উইকে আমাদের বাজেট ডিক্লেয়ার হয়ে যায়। এখন এটা কি আসলে আপনার মনে হয় জুনের 1 তারিখে রেডি করেছে? না, এটা সারা বছর বসে এরা প্ল্যান করে রেডি করেছে। তো সেটাই বলা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে এই বছরের জুন থেকে ওই বছরের জুলাই। তো নেক্সট জুলাইয়ের 1 তারিখ আসার আগেই আমরা বাজেটটা রেডি করে ফেলবো আগামী বছরের জন্য। জানেন তো যে বাজেট আসলে অ্যাডভান্স তৈরি করা হয়, অর্থাৎ সামনে যে বছরটা আসছে সেই বছর আমি কিভাবে কি খরচ করব, কোত্থেকে আমার ইনকাম আসবে, এই সংক্রান্ত বাজেট আমাকে পূর্বে থেকেই রেডি করতে হবে। পূর্বে বলতে কি বোঝানো হয়েছে, এই ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হওয়ার পূর্বে অবশ্যই। এবং তার বার্ষিক লাভ লোকসান হিসাব ও ব্যালেন্স শিট প্রস্তুত করবে। দেখেন, সবকিছু আগে থেকে রেডি করে ফেলতে হবে, যে কোত্থেকে তাদের কি পরিমাণ সম্পদ আছে, কোত্থেকে ঋণ নেবে, কোথা থেকে কি করবে, এই সংক্রান্ত ব্যালেন্স শিট তৈরি করে ফেলবে এবং তাদের একটি কপি কর্তৃপক্ষের নিকট দাখিল করবে। এবং তারা কিভাবে কি করবে, কি প্ল্যান করেছে, তার একটা কপি অবশ্যই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কাছে সাবমিট করতে হবে প্রমাণ হিসেবে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি তখন কি করবে, সে বাজেটটা খুব ভালো করে পর্যবেক্ষণ করবে, উদ্ধৃত পত্রটা খুব ভালো করে তারা অ্যানালাইসিস করবে, করে দেখবে যে যেই বাজেট বা যে প্ল্যান নিয়ে আমার এই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান নেক্সট ইয়ারে আগাতে চাচ্ছে বা আগাতে যাচ্ছে, এই বাজেট অনুযায়ী চললে আমার প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে কি না, বা এখানে কোনো ফাঁকিবাজি হচ্ছে কিনা, এই সম্পূর্ণ বিষয়গুলো আসলে পর্যালোচনা করার জন্যই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কাছে একটা কপি সাবমিট করতে হয় এবং হবে আর কি, সোজা কথা করতে হবে, এটা সরকারি নিয়ম। এরপর 3 নম্বর পয়েন্ট দেখেন, প্রত্যেক ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান তাদের হিসাব রক্ষণ বিষয়ে কর্তৃপক্ষ কর্তৃক সময় প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করবে। অর্থাৎ আমার ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান যখন হিসাব রক্ষণ করবে, সেক্ষেত্রে
মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আমাকে একটা টাইম দিয়ে দিবে যে এই সময়ের মধ্যে আপনাকে এটা সাবমিট করতে হবে, এবং সেক্ষেত্রে কি কি ডিরেকশন আছে যেগুলো ফলো করে আমাকে বাজেটটা সাবমিট করতে হবে, আমাকে বুকস অফ অ্যাকাউন্ট রেডি করতে হবে, এই সব নির্দেশনা মেনে আমাকে হিসাবটা সংরক্ষণ করতে হবে এবং তার একটা কপি কাগজে কলমে অবশ্যই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কাছে পাঠিয়ে দিতে হবে। দেখেন প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বারবার এই কথাটাই বলছে যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক যে নিয়ম আছে, ইনস্ট্রাকশন আছে, সেটা ফলো করে আমাকে সকল কাজ করতে হবে। এটা হলো সার সংক্ষেপ। এরপর দেখেন অর্থায়নকারী সংস্থার স্বার্থ সংরক্ষণ। সনদপ্রাপ্ত প্রত্যেক ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান তাদের অর্থায়নকারী সংস্থার স্বার্থ সংরক্ষণার্থে ১ নাম্বার অর্থায়নকারী সংস্থা থেকে গৃহীত ঋণ বা অনুদান অঙ্গীকারাবদ্ধ খাত ও উদ্দেশ্য ছাড়া অন্য কোনো খাত বা উদ্দেশ্যে ব্যবহার করবে না। অর্থাৎ আমি যেই বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে কিংবা যেই ডোনারের কাছ থেকে অনুদান বা ডোনেশন নিচ্ছি কিংবা ঋণ নিচ্ছি, তাদের কাছে আমি যে ওয়াদাটা করব যে আমি এই খাতেই ব্যয় করব, ঠিক স্পেসিফিক সেই খাতগুলোতেই আমাকে ব্যয় করতে হবে, আমি অন্য কোনো খাতে সেটা ব্যয় করতে পারবো না। অর্থায়নকারী সংস্থার চাহিদা মোতাবেক তৎকর্তৃক নির্ধারিত ছক ও সময়ে তার একটি প্রতিবেদন প্রেরণ করতে হবে। অর্থাৎ আপনি যে বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে তহবিলটা নিচ্ছেন কিংবা যে আম অর্থায়নকারী প্রতিষ্ঠানের কাছ থেকে তহবিলটা নিচ্ছেন কিংবা যে ডোনারের কাছ থেকে তহবিলটা নিচ্ছেন, তারা আপনাকে একটা ফরমেট দিবে। ওই ফরমেট ফিল আপ করে দেন আপনি প্রতিবেদন প্রস্তুত করবেন। অর্থাৎ তার কাছ থেকে লোন নিতে হলে তারা আপনাকে একটা ফর্ম দিবে। যেমন ব্যাংক থেকে ঋণ নিতে গেলে একটা ফর্ম দেয় না যে কি তথ্য আমরা চাই? একইভাবে ওই প্রতিষ্ঠানও আপনাকে একটা ফর্ম দেবে। সেই ফর্মে তারা যে তথ্য জানতে চাবে আপনাকে স্পষ্টভাবে সেই তথ্যগুলো সেখানেই উপস্থাপন করতে হবে। এরপর প্রদত্ত ঋণ বা অনুদান সংশ্লিষ্ট যেকোনো কার্যক্রম, এলাকা পরিদর্শন এবং রেকর্ড বা দলিলপত্র পরীক্ষা করার বিষয়ে সহযোগিতা করবে। কোনো কারণে যদি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কি বলা যায় ইন্সপেকশনে যায়, সেক্ষেত্রে আপনি তো কাগজে উল্লেখ করে দিয়েছেন যে এই খাতে আমি হচ্ছে ব্যয় করব, কিংবা যে বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে আপনি ঋণ নেবেন সে যদি সরেজমিনে পরীক্ষা করতে চায় যে এই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার পূর্বে আমরা আগে সরেজমিনে গিয়ে দেখবো যে তারা আসলে ঋণদান কার্যক্রম পরিচালনা করছে কিনা। তো সেক্ষেত্রে হয় কি আপনি তো কাগজে মেনশন করে দিয়েছেন কাগজে কলমে যে কোন কোন এলাকার কোন কোন খাতের উন্নয়নের জন্য আপনি তহবিল চান। তো সেক্ষেত্রে তাদের সেই ইন্সপেকশনটা খুব সহজ হয়ে যায়। এরপরের পয়েন্ট হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ক্ষমতা ও কার্যাদি। আপনি একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান, আপনার কাজ এবং আপনার ক্ষমতার রেঞ্জ কতটুকু সেই বিষয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আপনাকে সীমা বা লিমিট দিয়ে দিবে, যে লিমিটের মধ্যে আপনি থাকবেন, যে লিমিট আপনি ক্রস করতে পারবেন না। আসেন দেখি পয়েন্টগুলো কি কি। প্রতিটি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের প্রধান কাজ হবে এই আইনের অধীনে প্রদত্ত সনদের শর্তের অধীন ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা ও তৎসংশ্লিষ্ট অন্যান্য আনুষঙ্গিক সহায়তা প্রদান করা। কথাটা কি বলেছে? এই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আইনের যে শর্তগুলো বলা আছে যে যেই ক্ষেত্রে আপনি ঋণ প্রদান করতে পারবেন শুধু সেই খাতের উন্নয়নের জন্যই আপনি ঋণ প্রদান করবেন, এবং আপনার কাজগুলো কি হতে পারে সেই লিমিটটাও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি দিয়ে দিয়েছে। আপনাকে কেবল সেই কার্যক্রমগুলোই পরিচালনা করতে হবে। তবে এর বাইরে যদি ইউনিক কিছু করার প্ল্যান আপনি করেন সেক্ষেত্রে অবশ্যই অথরিটির পারমিশন জরুরি। অথরিটি বলতে মিন করা হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, MCRA। এরপর দেখেন এখানে কি সহায়তা প্রদান করতে পারবেন। দরিদ্র জনসাধারণকে সচ্ছল ও স্বাবলম্বী করার জন্য ঋণ প্রদান করতে পারবেন। দরিদ্র জনসাধারণকে বিভিন্ন প্রকার অর্থনৈতিক কাজকর্ম পরিচালনার জন্য পরামর্শ দিতে পারবেন, প্রয়োজনে তাকে সহযোগিতা করতে পারবেন। ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের সদস্যদের কাছ থেকে আমানত গ্রহণ করতে পারবেন। ঋণ প্রদান সংক্রান্ত বিষয়ে আপনাকে ব্যাংকে হিসাব খুলতে হবে। আমরা জানি ব্যাংক থেকে লোন নিতে গেলে অবশ্যই আমাদেরকে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। তো তখন অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে লোনটা আমরা গ্রহণ করে থাকি। তহবিল গঠনের জন্য ব্যাংক বা অন্য কোনো উৎস থেকে ঋণ বা অনুদান গ্রহণ করতে হবে।
সেক্ষেত্রে উৎস বলতে বোঝানো হয়েছে বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান, বিদেশি ডোনার, সরকারি ডোনার, দেশের অভ্যন্তরীণ কোনো প্রাইভেট ডোনার বা বেসরকারি ডোনার, এদের কাছ থেকে আপনি তহবিল সংগ্রহ করতে পারবেন। উদ্বৃত্ত তহবিল, যেটাকে আমরা বলি অতিরিক্ত, এক্সেস, যদি থাকে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত খাতে বিনিয়োগ করতে হবে। আপনার ঋণ দেওয়ার পরে আপনার কিছু তহবিল রয়ে গেছে, সেক্ষেত্রে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির অধ্যাদেশের অধীনে যে সমস্ত খাতে বিনিয়োগ করার মতো অধিকার আপনার আছে, আপনি সেগুলোর যে কোনো একটা খাতে চাইলে সেটা বিনিয়োগ করে ফেলতে পারবেন। এতে করে যেটা হবে, আপনার প্রতিষ্ঠানের মুনাফা বাড়বে। মুনাফা বলতে কিছু ইনকাম জেনারেট হলো। প্রদত্ত ঋণ সেবার জন্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হারে সার্ভিস চার্জ গ্রহণ করা। নেক্সট, ঋণ গ্রহীতা ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন প্রকার বীমা সার্ভিস এবং অন্যান্য সামাজিক উন্নয়নমুখী ঋণ সহায়তা প্রদান করা। অর্থাৎ যেসব সদস্যরা আপনার ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করবে, তাদের ফিউচার ব্যাকআপ হিসেবে একটা কি বলা যায় এটাকে, যৌথ বীমা পলিসি গ্রহণ করা যেতে পারে। সে যৌথ বীমার আন্ডারে একাধিক সদস্য থাকবে, প্রত্যেকে কিছু কিছু করে প্রিমিয়াম প্রদান করবে। সবার প্রিমিয়াম একত্রিত করলে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ প্রিমিয়াম রেডি হবে, যেটা বীমা কোম্পানির কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া ওই পরিবারের সদস্যদের বীমা করার পাশাপাশি পরিবারের সদস্যদেরও আর্থিকভাবে সচ্ছল করে ফেলা যায়। কিভাবে? সদস্যদেরকে ট্রেন আপ করা হয়, ট্রেন আপ করে ওই সদস্যদেরকেও ঋণ দেওয়া হয়। এটার বেনিফিট হচ্ছে দুটা: পরিবারের সদস্যরা ট্রেন আপ হয়ে তারা কিছু করে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারলো, আর ওই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের সুবিধা হচ্ছে তারা কিছু আয় করলো। অর্থাৎ ঋণ দিলে ঋণের বিপরীতে কি হয়? সুদ পায়। এটা হচ্ছে ওই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের ওয়ান কাইন্ড অফ সোর্সেস অফ ইনকাম। এটা ছিল একের আন্ডারে কতগুলো সাব পয়েন্ট। এবার আসেন দুই। কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে অর্থাৎ অনুমোদন ছাড়া কোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান এই ধারার বিধান ও তার উদ্দেশ্যের পরিপন্থী কোনো কাজ গ্রহণ কিংবা লেনদেন, শিল্প বা ব্যবসা বাণিজ্য করতে বা অন্য কোনো প্রকার সেবা প্রদান করতে পারবে না। অর্থাৎ আপনি একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান, আপনি চাইলেন আমি ইউনিক কিছু একটা করবো, আমি এক্সট্রা সেবা দিব। সেক্ষেত্রে কি বলেছিলাম পূর্বে থেকে, আপনাকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে তাদের সম্মতিক্রমে আপনি এক্সট্রা বা ইউনিক কোনো সার্ভিস বা বেনিফিট প্রোভাইড করতে পারবেন। উইদাউট হ্যাভিং দেয়ার পারমিশন আপনি এক্সট্রা কোনো লেনদেন বা কোনো কার্যক্রমে জড়াতে পারবেন না কর্তৃপক্ষের অনুমতি ছাড়া। এরপর দেখেন দেউলিয়া সংক্রান্ত বিধান। একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান যদি দেউলিয়া হওয়ার উপক্রম হয় কিংবা তাকে দেউলিয়া ঘোষণা করতে হয়, সেক্ষেত্রে কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে সেটা একটু দেখেন। কোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান দেউলিয়া বলে ঘোষিত হলে উক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেউলিয়া বিষয়ক আইন 1997 এর বিধানগুলো প্রযোজ্য হবে। এখন আপনাদের মাথায় কোশ্চেন ঘুরছে, ম্যাডাম দেউলিয়া বিষয়ক আইন 1997 এটা কি পড়তে হবে? নো, জাস্ট বলেছে দেউলিয়া বিষয়ক আইন বাংলাদেশে বলবৎ আছে 1997। সেখানে একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের বা কোনো একটা আর্থিক প্রতিষ্ঠানের দেউলিয়া ঘোষণা করতে হলে কোন কোন ক্যাটাগরি থাকতে হবে, সেক্ষেত্রে দেউলিয়া ঘোষিত হলে পরবর্তী পদক্ষেপ কি হবে, প্রত্যেকের দেনা পাওনা যারা কিনা ওই সংশ্লিষ্ট কোম্পানির সাথে জড়িত আছে তাদের দেনাপাওনা পরিশোধের ক্ষেত্রে সিস্টেমটা কি হবে, সবকিছু ওই দেউলিয়া বিষয়ক আইন 1997-তে উল্লেখ করা আছে। ওই নিয়ম ফলো করে আপনার প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করা হবে। এবার আপনি যদি কোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের মালিক হন, তাহলে আপনি দেউলিয়া বিষয়ক আইন 1997 ঘেঁটে দেখেন, সেখানে সব নিয়ম কানুন লেখা আছে। মনে রাখবেন, একটা প্রতিষ্ঠান হুট করেই প্রতিষ্ঠা করা এত সহজ না। দীর্ঘ 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বছরের সাধনার পর হয়তো বা একটা কোম্পানি দাঁড়িয়ে যায়। সেখানে দেখবেন আইন বিষয়ক একজন উপদেষ্টা থাকে, তার কাজই হচ্ছে এসব আইন ঘাটাঘাটি করা এবং যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে আইনের মাধ্যমে সেটা মোকাবেলা করার চেষ্টা করা। আমার মনে হয় আমি এ পর্যন্ত যা বলেছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি সামনের দিকে এগিয়ে যাই। তো দেখেন কি বলেছে, অবসায়ন। অবসান মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের অবসান ঘটানো বা সমাপ্তি রেখা টেনে দেয়া, প্রতিষ্ঠানটাকে ক্লোজ করে দেয়া। তো ক্লোজ করার ক্ষেত্রে সিস্টেমটা কি?
হাইকোর্ট বিভাগ কর্তৃপক্ষের দরখাস্তের ভিত্তিতে কোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান অবসায়নের জন্য আদেশ প্রদান করতে পারবে যদি উক্ত প্রতিষ্ঠানের সনদ বাতিল করা হয়। যদি কোনো প্রতিষ্ঠানের সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়, তাহলে হাইকোর্ট ওই প্রতিষ্ঠানের অবসায়ন ঘোষণা করতে পারবে। উক্ত প্রতিষ্ঠান তার দায় পরিশোধ করতে যদি অক্ষম হয়, সেক্ষেত্রেও হাইকোর্ট তাদের অবসায়ন ঘটানোর নোটিশ প্রদান করতে পারবে। উক্ত প্রতিষ্ঠান এই আইনের কোনো বিধান লঙ্ঘন করবার অপরাধেও দণ্ডপ্রাপ্ত হতে পারে। অর্থাৎ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আইনের কোনো আইন যদি কোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ভঙ্গ করে, সেক্ষেত্রেও তাদের অবসায়ন ঘটানো মতো নোটিশ হাইকোর্ট পাঠাতে পারবে। ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, সদস্য ইত্যাদি। একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্তা কেমন হবে, সদস্য কেমন হবে, এইসব বিষয়ে আলোচনা। তো এটা আমরা মনে হয় কি ১ নম্বর প্রশ্নের মাঝখানে একটু আলোচনা করেছিলাম, ২ এর শুরুতে করেছিলাম আমার মনে পড়ছে। তো তারপরে যেহেতু আমাদের আইনের মধ্যে আছে সদস্য, কর্মকর্তা, নির্বাহী, প্রধান নির্বাহী নিয়ে কথাবার্তা, তো আইনের খাতিরে আমাদেরকে এই বিষয়গুলো আলোচনা করতে হবে। ১ নাম্বার, প্রত্যেক ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা থাকবে। তিনি উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কর্তৃক নিযুক্ত হবেন। মনে পড়ছে? উপধারা ১ এর অধীনে নিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। একে তো প্রধান নির্বাহী কর্মকর্তা, এরপর যে কোনো মিটিংয়ের প্রধান সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন, এমনকি পরিচালনা পর্ষদেরও। খেয়াল করেছেন? পরের স্লাইডে চলে যাচ্ছি। কোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের বেতনভোগী কর্মকর্তা বা কর্মচারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাধারণ পরিষদ বা পরিচালনা পর্ষদের সদস্য হতে পারবে না। দেখেন, কোনো বেতনভোগী কর্মকর্তা কিংবা কর্মচারী ওই প্রতিষ্ঠানের সাধারণ পরিষদ বা পরিচালনা পর্ষদের সদস্য হতে পারবে না, তারা অবশ্যই বাইরের কেউ হবে। যেমন আমাদের কলেজে গভর্নিং বোর্ডের যে কজন মেম্বার আছেন, তারা কেউই আমাদের কলেজের কোনো কর্মকর্তা না, কলেজের কোনো কার্যক্রমের সাথে তারা জড়িত না, সবাই হচ্ছেন বাইরের প্রতিষ্ঠানের। তো আমাদের কলেজ কিন্তু ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান না, জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দিলাম। এখন আপনারা বলতে পারেন যে ম্যাডাম প্রিন্সিপাল স্যার তো মিটিং অ্যাটেন্ড করে, ভাইস প্রিন্সিপাল মিটিং অ্যাটেন্ড করে, আমাদের কলেজের তো ৩ জন শিক্ষক প্রতি বছর নির্বাচিত হয় যারা ওই মিটিং অ্যাটেন্ড করে। এখানে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল এরা কলেজের মেইন, এরা যদি না থাকে তাহলে গভর্নিং বডির সাথে কলেজ সংক্রান্ত বিষয়ে ইনফরমেশন শেয়ার করবে কারা? এই জন্য প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল। আর আমাদের শিক্ষকদের পক্ষ থেকে ৩ জন শিক্ষক এজন্যই থাকে যে আমাদের শিক্ষকদের যদি কোনো দাবি দেওয়া থাকে, সেগুলো তারা গভর্নিং বডিতে গিয়ে উপস্থাপন করেন। তো প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল ওনাদেরকে তো নিউট্রাল থাকতে হয়, ওনারা কোনো শিক্ষকের পক্ষে কিংবা বিপক্ষে কথা বলার রাইট রাখেন না, ওনাদেরকে নিউট্রাল হিসেবে দায়িত্ব পালন করতে হয়। সেক্ষেত্রে শিক্ষকের পক্ষ হয়ে শিক্ষকদের কোনো সমস্যা বা তার সমাধানের জন্য গভর্নিং বডির সামনে আমাদের পক্ষ হয়ে যে ৩ জন প্রতিনিধি কথা বলেন, তারা হচ্ছেন আমাদের কলেজের টিআর বা শিক্ষক প্রতিনিধি। আচ্ছা, যাই হোক, আমি ওদিকে যাব না। এরপরে দেখেন, ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা ইত্যাদির অযোগ্যতা। এবার বলেছে তাদের অযোগ্যতাগুলো কি কি। দেউলিয়া ঘোষিত হয়েছেন বা কোনো সময় দেউলিয়া ছিলেন, বা নীতিগতভাবে দুর্বল, কোনো অপরাধ বা দুর্নীতি বা তহবিল তছরূপের কারণে, তছরূপ মানে হচ্ছে চুরি করা, তিনি কোনো ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডিত হয়েছেন, এইরূপ ব্যক্তি পরিচালনা পর্ষদের সদস্য হতে পারবে না, প্রধান নির্বাহী কর্মকর্তাও হতে পারবে না। অর্থাৎ আইনি ঝামেলায় পড়েছে, কিংবা টাকা আত্মসাতের অভিযোগ আছে, কিংবা কখনো তিনি দেউলিয়া ছিলেন, কিংবা তিনি দুর্নীতি করেছেন, এই টাইপের কোনো ব্যক্তি পরিচালনা পর্ষদের সদস্য কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা হতে পারবেন না। অথবা কর্তৃপক্ষ যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে উক্তরূপ কোনো কারণে তাকে দায়িত্ব হইতে অপসারণ করা হয়েছে, এমন কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা সদস্য বা প্রধান নির্বাহী কর্মকর্তা বা প্রধান অর্থ কর্মকর্তা নির্বাচিত বা নিযুক্ত হতে পারবেন না।
মানে কর্তৃপক্ষ যদি ডিসিশন নেয় যে ওনাকে আমরা দায়িত্ব থেকে অপসারণ করেছি, এই টাইপের কোনো ব্যক্তিকে এই পোস্টে রাখা যাবে না। এরপরে দেখেন, এই আইনের অধীনে বন্ধ ঘোষিত বা অবসায়িত কোনো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা প্রধান নির্বাহী কর্মকর্তা বা তার ব্যবস্থাপনার সাথে সরাসরিভাবে জড়িত অন্য কোনো ব্যক্তি কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ছাড়া অন্য কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা প্রধান নির্বাহী কর্মকর্তা বা তার ব্যবস্থাপনার সাথে সরাসরি জড়িত হবার মতো কোনো পদে নিযুক্ত হতে পারবেন না। এরপরে দেখেন, কোনো ব্যক্তি একই সময়ে একাধিক ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের বেতনভোগী কর্মকর্তা থাকতে পারবেন না। যেমন আমি আশার একজন কর্মকর্তা, আমি ব্র্যাকের একজন কর্মকর্তা, ঠিক আছে, আমি প্রশিকার একজন কর্মকর্তা, একসাথে অনেকগুলো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা আমি হতে পারবো না। এতে করে যেটা হয়, প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজি কিন্তু কিছু, প্রত্যেকটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানেরই কাজের টেকনিকের মধ্যে কিছু ভিন্নতা আছে। এই ভিন্নতার কারণে দেখবেন কোনো কোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান বেশ উপরের দিকে উঠে গেছে, তো কোনো কোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান এখনো নিচে অবস্থান করছে বা এখনো তারা তাদের ব্যবসাটাকে ওভাবে দাঁড় করাতে পারেনি। তো এই টেকনিকটা শেয়ার হয়ে গেলে কিন্তু আর প্রতিযোগিতা থাকে না। এই কারণে একই ব্যক্তি একাধিক ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানে কাজ করে, এরকম ব্যক্তিকে নিয়োগ দেওয়া যাবে না। এবার কি বলেছে দেখেন, ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা, এদের অপসারণ সিস্টেমটা কি? দেখেন কি বলেছে, কর্তৃপক্ষ যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে কোনো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা অন্য কোনো সদস্য বা তার প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রতিষ্ঠানের গ্রাহক ও আমানতকারীর জন্য ক্ষতিকর কার্যকলাপ রোধকল্পে বা তার যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বা জনস্বার্থে অপসারণ করা প্রয়োজন। সোজা কথা, কর্তৃপক্ষ যদি মনে করে কাউকে অপসারণ করা প্রয়োজন দেশের স্বার্থে, দশের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে, তাহলে ওই কর্তৃপক্ষ যে কোনো সময় কারণ লিপিবদ্ধ করে আদেশের দ্বারা উক্ত চেয়ারম্যান বা পরিচালনা পর্ষদের সদস্য ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে তাদের পদ থেকে অপসারণ করাতে পারবে। এটা হলো কর্তৃপক্ষ যদি মনে করে, তাহলে কর্তৃপক্ষের একটা এক্সট্রা পাওয়ার কিন্তু এখানে আছে। আর কর্তৃপক্ষ বলতে অবশ্যই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে বোঝানো হয়েছে। ২ নম্বর পয়েন্ট, উপধারা ১-এর অধীনে কোনো আদেশ প্রদানের পূর্বে যার বিরুদ্ধে উক্ত আদেশ প্রদান করা হবে তাকে কারণ দর্শানোর যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করতে হবে। যে আপনাকে আমরা প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে যাচ্ছি, কেন আমরা অপসারণ করব না, এটার যুক্তি দেখিয়ে আপনি কারণ দর্শান, অর্থাৎ শোকজ লেটার তাকে আগে দিতে হবে, যে আপনি আগে লিখিত দেন, যুক্তি দেখান, এরকম একটা সুযোগ তাকে দিতে হবে। যদি এসব হচ্ছে এমনি, এর কোনো মূল্য নাই, কর্তৃপক্ষ ডিসিশন নিলে সেটা আর চেঞ্জ হয় না। সংরক্ষিত তহবিল, প্রত্যেকটি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের একটি সংরক্ষিত তহবিল থাকবে এবং উক্ত তহবিল নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত হবে। আপনারা সবাই কম বেশি সংরক্ষিত তহবিলের সাথে পরিচিত। এটা যেন কি জিনিস, এটা হচ্ছে প্রত্যেকটা বছর একটা প্রতিষ্ঠান যে পরিমাণ আয় করে, আয়ের একটা অংশ তারা খরচ করে না, ভবিষ্যতের জন্য রেখে দেয়। তো যেই তহবিলে রাখে সেটার নাম হচ্ছে সংরক্ষিত তহবিল। কর্তৃপক্ষের লিখিত পূর্ব অনুমোদন ছাড়া সংরক্ষিত তহবিল থেকে কোনো অর্থ ব্যয় করা যাবে না। আপনি চাইলে ওই সংরক্ষিত তহবিল থেকে টাকা ব্যয় করতে পারবেন না, কর্তৃপক্ষকে জানাতে হবে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির পারমিশন নিতে হবে, নিয়ে আপনাকে টাকাটা খরচ করতে হবে। এখন কথা হচ্ছে, আমার তহবিল আমি কেন কর্তৃপক্ষ অর্থাৎ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে জানাবো? রিজনটা হচ্ছে, আপনি দেউলিয়া হলে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকেই গভর্নমেন্টের কাছে জবাবদিহি করতে হবে। তো সেক্ষেত্রে তারা চায় কোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানই যেন দেউলিয়া না হয়। তো সেই স্বার্থে তারা কি করে, প্রতি বছর নিরীক্ষক পাঠায় যে দেখেন গিয়ে অমুক ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানে সংরক্ষিত তহবিলে ঠিকঠাক মতো টাকা রাখা হচ্ছে কিনা। তো সেক্ষেত্রে প্রয়োজনীয় তো খরচ আমরা অবশ্যই করব। আমরা জানি ইন্টারনাল সোর্সেস অফ ফাইন্যান্স হচ্ছে সংরক্ষিত তহবিল বা রিটেন আর্নিংস। সেক্ষেত্রে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে জাস্ট ইনফর্ম করা
যে আমাদের তহবিলে এই পরিমাণ অর্থ আছে, এই বছর আমাদের এই সমস্যার কারণে আমরা বাজেটে অ্যাডজাস্ট করতে পারি নাই, হেয়ার ইজ আওয়ার বাজেট, আর এই জন্য আমাদের সংরক্ষিত তহবিল থেকে জাস্ট এই পরিমাণ টাকা আমরা নিতে চাচ্ছি। নেক্সট ইয়ার আসার আগেই আমরা এই অ্যাট দ্য এন্ড অফ দিস ইয়ারের যে ইনকাম হবে সেখান থেকে টাকাটা নিয়ে আমরা ফিল আপ করে রাখবো। এই মর্মে যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কেউ টাকা উত্তোলন করতে চায় সংরক্ষিত তহবিল থেকে, সেটা করা সম্ভব। নেক্সট দেখেন লভ্যাংশ প্রদান। আমরা আজকে এই পেজটার পড়ার আগাবো না। কোনো ক্ষুদ্র নির্মাণকারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো লভ্যাংশ প্রদান করতে পারবে না। আপনি যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করবেন অবশ্যই আপনাকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে বিষয়টা জানাতে হবে যে আপনি ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে শো করতে হবে যে ইনকাম কত টাকা করেছেন, সেখান থেকে আপনি ডিভিডেন্ড দিচ্ছেন, অপারেটিং ইনকাম বিয়ার করছেন, ফিক্সড ইনকাম অপারেটিং এক্সপেন্ডিচার বিয়ার করছেন, তো ফিক্সড এক্সপেন্ডিচার বিয়ার করছেন। আফটার দ্যাট আপনার রিটেন আর্নিংসে কত আপনি রাখতে যাচ্ছেন, সবকিছু মিলিয়ে আপনাকে আপনার ডিভিডেন্ড ডিক্লারেশনের প্ল্যানটা শো করতে হবে। তো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যখন এটা পাস করিয়ে দিবে তখনই আপনি ডিক্লেয়ার করতে পারবেন যে হ্যাঁ দিস ইয়ার আমরা এই পরিমাণ ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে যাচ্ছি। এরপর দেখেন উপধারা 1-এ যা কিছুই থাকুক না কেন, কর মওকুফ বা কর অব্যাহতি প্রাপ্ত বা সরকার কর্তৃক প্রদত্ত অন্য কোনো আর্থিক সুবিধা প্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কোনো লভ্যাংশ বিতরণ করতে পারবে না। আচ্ছা বিষয়টা কিরকম? যেসব ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান কর মওকুফ পাচ্ছে কিংবা সরকারের কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছে, তারা কোনো লভ্যাংশ প্রদান করতে পারবে না, কারণ এমনিতে তারা সাহায্যের উপরে আছে। লভ্যাংশ ডিক্লেয়ার করলে পরবর্তীতে আর্থিক অবস্থা আরো খারাপ হয়ে যাবে, কারণ গভর্নমেন্ট কিন্তু প্রতি বছর অনুদান দিবে না। তো সেক্ষেত্রে তাদের লভ্যাংশ প্রদান করা নিষেধ। এরপর দেখেন আমানত গ্রহণ। কোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান তার কোনো সদস্য ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছ থেকে কোনো আমানত নিতে পারবে না, তো সদস্যরাই কেবল এখানে ডিপোজিট করতে পারবে, বাইরের কেউ এখানে ডিপোজিট করতে পারবে না। উক্তরূপ কোনো সদস্যের কাছ থেকে আমানত গ্রহণ করলে ওই সদস্যকে তাৎক্ষণিকভাবে আমানত গ্রহণের প্রমাণস্বরূপ ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান তাকে একটি পাস বই প্রদান করবে, যেখানে পাস বইটি ফিল আপ করে ওই আমানতকারী আমানতটা সংরক্ষণ করবে। তো এই ছিল আমাদের আজকের লেকচার। আমি আশা করছি আপনাদের আমার লেকচার ভালো লেগেছে। তো যতটুকু শিখালাম, যতটুকু পড়ালাম, আপনাদের কাছে আমার স্বনির্বদ্ধ আহ্বান থাকবে আপনারা বাসায় এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ আইন হচ্ছে এমন কঠিন একটা জিনিস যেটা আপনি বারবার প্র্যাকটিস যদি না করেন তাহলে কখনোই আপনি সেটাকে মনে রাখতে পারবেন না, মাথায় রাখতে পারবেন না। আর আমি আইন আলোচনা করে দিচ্ছি, এই আইনের ভেতর থেকে কোন কোন পার্ট নিয়ে কোশ্চেন হতে পারে সেটা কিন্তু ডিপেন্ড করবে কোশ্চেন যিনি করবেন তার উপর। ঠিক আছে? তো এই জন্য আইনের প্রত্যেকটা অংশ আপনাকে খুব ভালো করে শিখতে হবে, ভালো করে জানতে হবে। তো ঠিক আছে, বাসায় আপনারা প্র্যাকটিস করেন। আপনাদের সবার সাথে আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।